সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের আজকের অনুষ্ঠানে। আজকের কোয়ার্টার ফাইনালের যে বিষয় সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য কার ভূমিকা বেশি, সেটি কি নির্বাচন কমিশনের নাকি প্রার্থী সহ জনগণের ভূমিকা। এই বিষয়ে আজকের এই ছায়া সংসদে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে যে দুটি দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে হচ্ছে সরকারি দল হিসেবে রয়েছে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ঢাকা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ঢাকা। দর্শক মণ্ডলী, আসুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নাজমুল মোর্শেদ, মাননীয় আইনমন্ত্রী মেহেদী হাসান, মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য সৈয়দ খালিদ মাহমুদ। বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা হাফিজ উদ্দিন মুন্না, মাননীয় বিরোধী দলীয় উপনেতা পিঙ্কি বিশ্বাস এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ জোবায়ের সর্দার মার্জিন। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে ছায়া সংসদটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যে তিনজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন তারা তিনজনই এক সময়কার প্রাক্তন বিতার্কিক। তারা তাদের ছাত্র জীবনে ডিবেট করেছে, এখন বিভিন্ন প্রফেশনে বিভিন্ন জন জড়িত রয়েছে। সেই বিচারক ত্রয় হচ্ছেন ডক্টর এস এম মোর্শেদ, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ, রয়েছেন জনাব মেহেদী হাসান তামিম, প্রাক্তন সভাপতি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও ডেপুটি কর কমিশনার, এবং একই সাথে রয়েছেন ডক্টর এস এম সোলাইমান, সহযোগী অধ্যাপক, উদ্যান তত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আজকে আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমাদের সকলেরই পরিচিত মুখ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এ.টি.এম. শামসুল হুদা। প্রিয় প্রধান অতিথির বক্তব্য শুনব আমাদের আয়োজন একেবারেই শেষে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ এবং একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী নাজমুল মোর্শেদকে এবারে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা। গণতন্ত্রের মূল হাতিয়ার হচ্ছে নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচন নিয়ে চতুর্দিকে যখন এক ধরনের ধূম্রজালময় পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ জনগণের ভূমিকায় বেশি, এই প্রস্তাবটি আপনার অনুমতি নিয়ে মাননীয় স্পিকার এই সংসদে উত্থাপন করছি। সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। নির্বাচন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নেতৃত্ব বাছাইয়ের একটি প্রক্রিয়া, আর নেতৃত্ব বাছাইয়ের এই প্রক্রিয়ায় যখন নিয়মতান্ত্রিক সকল পক্ষের অংশগ্রহণের স্বাধীনতা এবং ভোটারদের প্রত্যাশিত ব্যক্তিকে ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত হয়, তখন তাকে আমরা সুষ্ঠু নির্বাচন বলছি। আজকে নির্বাচন কমিশন বাংলাদেশের সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সাংবিধানিক সকল নির্বাচনে পরিচালনাকারী প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব বা ভূমিকা কি? এখানে বাংলাদেশের সংবিধানের 118(5) এবং 119 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা নিরূপণ করা, ভোটার এলাকা নির্ধারণ করা, নির্বাচনের সময় নির্ধারণ করা এবং নির্বাচনী যে কোনো আইন প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র দিক নির্দেশনা প্রণয়ন করা। মাননীয় স্পিকার, জনগণ বলতে নির্বাচনী এলাকার মধ্যে সকল জনগণকে বোঝাচ্ছি, কিন্তু তাদের আমরা দুইটি ভাগে ভাগ করে বোঝাচ্ছি। এক হচ্ছে মাননীয় স্পিকার দলীয় অতি উৎসাহী জনগণ, আর এক হচ্ছে সাধারণ জনগণ। মাননীয় স্পিকার, শুরুতেই একটি বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে কেন আমরা নির্বাচন কমিশনের গুরুত্ব কম দিয়ে প্রার্থী এবং জনগণের গুরুত্ব বেশি দিচ্ছি। আজকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো মেকিয়াভিলা তার দ্য প্রিন্স বইয়ে সুষ্ঠু নির্বাচনের 3টি উপাদান উল্লেখ করেছেন। তার প্রথমটি হচ্ছে জনগণ, দ্বিতীয়টি প্রার্থী, তৃতীয়টি নির্বাচনী পরিবেশ। মাননীয় স্পিকার, এখানে কিন্তু কোথাও নির্বাচন কমিশনের কথা বলা হয়নি। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই। জি মাননীয় সংসদের কাছে প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের যে সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই সাংবিধানিক বাধ্যবাধকতার বাইরে গিয়ে জনগণ কিংবা প্রার্থী সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা বাংলাদেশের রাজনৈতিক এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থাকলেও জনগণ এবং প্রার্থী তার ক্ষমতা প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে, যেটা আমরা 1970 সালে 7 ডিসেম্বরের নির্বাচনে দেখেছিলাম। পয়েন্ট অফ অর্ডারটি হচ্ছে, আমরা আজকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছি। 1970 সালে ছিল মাননীয় স্পিকার স্বাধীনতা পূর্ববর্তী একটি সময়, যে সময় আমরা বাংলাদেশের কথা বলছি, কিন্তু একটু বলতে দিতে হবে, কারণ মাননীয় স্পিকার তখন একটি স্বাধীনতার চেতনা ছিল মানুষের মধ্যে। তখন আওয়ামী লীগ বিএনপি ছিল না মাননীয় স্পিকার, তখন দল ছিল না, তখন বাংলার স্বাধীন ছিল না মাননীয় স্পিকার। সেই স্বাধীনতার চেতনার জন্য উনি বলেছেন যে স্বাধীনতার চেতনা ছিল, সেই চেতনা আবার জাগ্রত করতে হবে মানুষের মনে। মাননীয় স্পিকার, সেই চেতনা যখন আজকে আমরা পাচ্ছি না, ঠিক সেই মুহূর্তে কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। মাননীয় স্পিকার, এটাই তাকে মনে রাখতে হবে। মাননীয়
মাননীয় স্পিকার, আজকে দেখুন 1972, 1991, 1996 এবং 2009 সালে নির্বাচন কমিশন সচিবালয় আইন এবং নির্বাচন আচরণ বিধিমালা আইন শক্তিশালী করে নির্বাচন কমিশনকে বারবার শক্তিশালী করা হয়েছে মাননীয় স্পিকার। কিন্তু এই যে 45 বছরের নির্বাচন কমিশন শক্তিশালী হলো, আমাদের কি কোয়ালিটি অফ লিডারশিপ বা নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার? আজকে কি আমরা দেখতে পাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শেরে বাংলাকে ফজলুল হকের মতো নেতৃত্ব মাননীয় স্পিকার? শেরে বাংলাকে ফজলুল হক এমন নজির সৃষ্টি করেছিলেন, তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে প্রত্যেকটি মানুষের নাম ধরে ধরে জানতেন মাননীয় স্পিকার। কিন্তু আজকে আমরা এমনও সংসদ সদস্য দেখতে পারি যে মানুষের নাম তো দূরের কথা, নিজের নির্বাচনী এলাকার নামও মাঝে মাঝে ভুলে যান মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই আজকে বলতে চাই মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই, জি দ্রুত প্রশ্ন করতে হবে। জি, আমার দ্রুত প্রশ্নটি হচ্ছে, আপনি ম্যাকিয়াভেলির গণতন্ত্রের যে উদাহরণটি দিলেন এবং হচ্ছে এটার সাথে কিন্তু সম্পৃক্ত আছে প্লেটোর রিপাবলিক, এবং আপনি একই সময় বললে যাচ্ছেন যে শেরে বাংলা একে ফজলুল হকের ঘটনাটি, ঠিক আছে, যে সেই মুহূর্তে সংসদ সদস্যরা জনগণদের ভোটারদের নাম ধরে ধরে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতো, কিন্তু সেই পরিস্থিতিটি যখন এই মুহূর্তে নেই, সে জায়গায় নির্বাচন কমিশনের কি ভূমিকা আপনাদের দৃষ্টিতে? মাননীয় স্পিকার, তিনি বলছেন সেই পরিস্থিতি যখন এই মুহূর্তে নেই, সেই পরিস্থিতি নেই কেন? কারণ রাজনৈতিক নেতারা ঠিক নেই, জনগণের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ নেই। আজকে সেই জন্যই তো বলছি, আগে রাজনৈতিক নেতা জনগণকে ঠিক হতে হবে, তারপর মাননীয় স্পিকার আজকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। তাই সর্বশেষে বলতে চাই, প্রার্থী ও জনগণকে যুক্ত করছে আজকে অর্থকড়ির আঠা, আর বিরোধী দল সেখানে নির্বাচন কমিশনকে বানাতে চাচ্ছে ব্যর্থ বলির পাঠা। সেটা কখনোই বাংলার জনগণ মেনে নেবে না, আর সেজন্যই যাতে আজকের এই প্রস্তাবটি এর সঙ্গে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা এই প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, বিতর্ক চলছে প্রার্থী জনগণ না নির্বাচন কমিশন। আমরা শুনবো আমাদের আজকের এই আয়োজন, যে আয়োজন চলছে সুষ্ঠু নির্বাচনের জন্য কার ভূমিকা বেশি, নির্বাচন কমিশনার নাকি প্রার্থী সহ জনগণের ভূমিকা বেশি, সেই বিষয়ে বক্তব্য রাখার জন্য প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে দলের দলনেতা মাননীয় বিরোধী দলনেতা হাফিজউদ্দিন মুন্নাকে এবারে তার বক্তব্য প্রদান করার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যে দেশের গণতান্ত্রিক একটি সাংবিধানিক কাঠামোর মধ্যে চলে, এবং সেখানে বলা হয়েছে মাননীয় স্পিকার একটি নির্বাচন ব্যবস্থার কথা, এবং সেখানে এটিও বলা হয়েছে মাননীয় স্পিকার সেই নির্বাচন ব্যবস্থাটি একটি নির্বাচন কমিশনের দ্বারা মাননীয় স্পিকার হবে, মাননীয় স্পিকার নির্বাচন পরিচালিত হবে মাননীয় স্পিকার। সেই অবস্থায় আজকে সরকার দলের মানে যে প্রস্তাবটি উত্থাপন করলো এই সংসদে দাঁড়িয়ে, সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকাই অপরিহার্য। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আজকে এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করছি, কারণ মাননীয় স্পিকার, বাংলাদেশ যেমন সংবিধান ছাড়া চলতে পারে না, তেমনি মাননীয় স্পিকার সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ভূমিকাটাই অপরিহার্য। মাননীয় স্পিকার, সেখানে জনগণের ভূমিকা আছে মাননীয় স্পিকার, সেখানে জনগণের ভূমিকা আছে, সেই ভূমিকা হচ্ছে মাননীয় স্পিকার সহায়ক ভূমিকা, অর্থাৎ জনগণ এবং প্রার্থী সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, একজন জনগণ অর্থাৎ ভোটারের দায়িত্ব হচ্ছে আইন মেনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি দেওয়া মাননীয় স্পিকার, আর একজন মাননীয় স্পিকার প্রার্থী তার যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে মাননীয় স্পিকার নির্বাচনে অংশ নেওয়া। কিন্তু তারা যে ভুলটি করেছে মাননীয় স্পিকার, তাদের প্রস্তাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সুষ্ঠু নির্বাচনের কোনো মডেল কিন্তু তারা দেখিয়ে যাননি মাননীয় স্পিকার। তাদের দেখানো পথ অনুযায়ী মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের পথে যদি প্রার্থী ও জনগণ হাঁটে, তাহলে সেই নির্বাচন পথটি দেখিয়ে দেয় নির্বাচন কমিশন মাননীয় স্পিকার, সেই পথটি তৈরিও করে দেয় নির্বাচন কমিশন মাননীয় স্পিকার, সেই পথে হাঁটার যে নির্দেশনা সেটিও দেয় নির্বাচন কমিশন মাননীয় স্পিকার, এবং সেই পথে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একসময় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপায় মাননীয় স্পিকার। এজন্যই আমরা বলছি যে নির্বাচন কমিশনের ভূমিকা অপরিহার্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, উনি নির্বাচন কমিশনের গুরুত্ব সবার আগে দিচ্ছেন, তারপরে প্রার্থী এবং জনগণের। এবার প্রার্থী এবং জনগণ ছাড়া নির্বাচন কল্পনা করা, জি, প্রার্থী এবং জনগণ ছাড়া নির্বাচন কল্পনা করা যায় না, কিন্তু এক্সিকিউটিভ মডেল অবলম্বন করে সিঙ্গাপুর, ডেনমার্কের মতো দেশগুলি নির্বাচন কমিশন ছাড়াই মাননীয় স্পিকার সুষ্ঠু নির্বাচন উপহার দিচ্ছে। তাহলে যেখানে নির্বাচন কমিশন ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়, এখানে তাহলে গুরুত্ব কার বেশি? বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, তার প্রশ্নের উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, সিঙ্গাপুরে ডেনমার্কের রাজনৈতিক কালচার আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার তো চালু করতে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে কথা হচ্ছে মাননীয় স্পিকার, এজন্যই মাননীয় স্পিকার আজকে আমরা তারা যে এক্সিকিউটিভ কমিটির কথা বলছে সেটি কিভাবে নির্বাচন কমিশন প্রয়োগ করতে পারে, বাস্তবায়ন করতে পারে, সেটি আমরা আজকে দেখে যাও। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ভারত, এখানে প্রশ্ন উঠতে পারে তাহলে কেন নির্বাচন কমিশন আসলে সুষ্ঠু নির্বাচন দিতে পারছে না? মাননীয় স্পিকার, ভারত এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের যে গঠন প্রক্রিয়া, দায়িত্ব এবং নির্বাচন পরিচালনার যে প্রক্রিয়া সেটি এক। মাননীয় স্পিকার, ভারতের সংবিধানের 324-এর 1 অনুচ্ছেদে যা বলা আছে, বাংলাদেশ সংবিধানের 119 এবং 126-এ ওই একই কথা বলা আছে মাননীয় স্পিকার। বরং বাংলাদেশের সংবিধানে মাননীয় স্পিকার নির্বাচন কমিশনকে আরো কিছু বিষয় আরো শক্তিশালী করা হয়েছে। তারপরে মাননীয় স্পিকার, ভারত সুষ্ঠু নির্বাচন করতে পারছে, আমরা পারছি না মাননীয় স্পিকার। এর কারণ কি জানেন মাননীয় স্পিকার? এর কারণ হচ্ছে মাননীয় স্পিকার, আমি ব্যাখ্যা আছি মাননীয় স্পিকার, এর কারণ হচ্ছে আমরা যে পদ্ধতিতে নির্বাচন কমিশন নিয়োগ দিই মাননীয় স্পিকার, সেই পদ্ধতি যথোপযুক্ত না মাননীয় স্পিকার। আমাদের দেশের নির্বাচন কমিশন মাননীয় স্পিকার স্বাধীনভাবে কাজ করতে পারে না মাননীয় স্পিকার। আমাদের দেশের নির্বাচন কমিশন মাননীয় স্পিকার নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি সহযোগিতা পায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমাদের যে পদ্ধতি মাননীয় স্পিকার, আমরা বলছি আজকে নির্বাচন কমিশনকে সুষ্ঠু করতে হলে মাননীয় স্পিকার
নির্বাচন কমিশন নিয়োগের যে আইনটি মাননীয় স্পিকার এখনো করা হয়নি, সেই আইনটি প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে একজন নির্বাচন কমিশনের যোগ্যতা অযোগ্যতা বাছাই হবে। মাননীয় স্পিকার, সবশেষে একটা কথা বলতে চাই, তাদের দেখানো অনুযায়ী মাননীয় স্পিকার, জনগণ এবং প্রার্থী যদি নির্বাচন কমিশনের পথে না হাঁটে, তাহলে যদি জনগণ এবং প্রার্থী সচেতন না হয়, তাহলে নির্বাচন কমিশনের সেই দায়িত্ব আছে তাদেরকে সচেতন করার, এমনকি নির্বাচন কমিশনের সেই দায়িত্ব আছে তাদেরকে সেই পথে বাধ্য করার। মাননীয় স্পিকার, যেটা আমরা দেখেছি মাননীয় স্পিকার, ভারতের সাবেক নির্বাচন কমিশনার টিএন সেশনের উজ্জ্বল দৃষ্টান্তে মাননীয় স্পিকার, তিনি একাই প্রমাণ করে দিয়ে গেছেন মাননীয় স্পিকার কিভাবে একটি নির্বাচন কমিশন মাননীয় স্পিকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। তাই মাননীয় স্পিকার, আজকে যদি এই প্রস্তাবটি সংসদে গৃহীত হয়, মাননীয় স্পিকার অন্তরে ব্যথা নিয়ে এইখান থেকে বেরিয়ে যেতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অন্তরের ব্যথা আমরা দেখতে চাই না, আমরা চাই যে সরকারি দলে যারা রয়েছে তারাও যাতে ব্যথা না পায়। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মেহেদী হাসানের কাছ থেকে এবারে তার বক্তব্য। মাননীয় স্পিকার, একটু বলতে চাই, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একটি পথ দিতে পারেন, সে কথাও তিনি বলেছেন, স্বীকার করেছেন। কিন্তু সেই পথে হাঁটবে মাননীয় স্পিকার সেই প্রার্থী এবং জনগণ। আজকে প্রার্থী এবং জনগণ যদি সঠিকভাবে না হাঁটে, ভালোভাবে না হাঁটে, তাদের মনে যদি খারাপ উদ্দেশ্য থাকে মাননীয় স্পিকার, তাহলে নির্বাচন কমিশন কোনো কিছুই করে দিতে পারবে না মাননীয় স্পিকার। তাই সেই প্রার্থী এবং জনগণকেই সঠিক হতে হবে, প্রার্থী এবং জনগণকেই ভালো হতে হবে, তাহলে তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে। মাননীয় স্পিকার, আজকে একটু লক্ষ্য করুন, আপনি জেনে থাকবেন যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের 2 চেয়ারম্যান পদপ্রার্থীর ভিতরে মাননীয় স্পিকার একটি পোস্টারের উপর পোস্টার লাগানো নিয়ে মাননীয় স্পিকার তাদের ভিতরে গোলযোগের সৃষ্টি হয়েছিল। সেই জায়গা কিন্তু একজন প্রার্থী ছুটে গিয়েছিলেন যে তার পোস্টারগুলো উঠিয়ে মাননীয় স্পিকার সেই জায়গায় নিজে তার বিরোধী দলের পোস্টারগুলো মাননীয় স্পিকার লাগিয়ে দিয়েছিলেন। এই যে ছোট্ট একটি পদক্ষেপ মাননীয় স্পিকার, সেই পদক্ষেপের কারণে পরবর্তীতে সকল জায়গার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয় নাই, একটি সুষ্ঠু নির্বাচনের তকমা পেয়েছে। এইরকম ছোট ছোট পদক্ষেপ যদি আজকে আমাদের প্রার্থীরা নিত, আজকে জনগণ যদি সেইভাবে তাদেরকে গ্রহণ করত, তাহলে মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাব কিন্তু এই সংসদে আনতে হতো না মাননীয় স্পিকার। আমরা দেখেছি মাননীয় স্পিকার, গত ইউপি নির্বাচনে 346 কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের পরও যেখানে মাননীয় স্পিকার আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তখন সেখানে নির্বাচন কমিশনের আর কি করা থাকতে পারে মাননীয় স্পিকার, আমাদের বলে যেতে হবে। মাননীয় স্পিকার, আজকে ইডব্লিউজি যে তথ্য দিয়েছে, সে তথ্য আপনি যদি একটু বিশ্লেষণ করেন মাননীয় স্পিকার, তাহলে দেখতে পারবেন 53% ভোটে মাননীয় স্পিকার জালিয়াতি হয়েছে, 76% ভোটারকে ভয়ভীতি দেখানো হয়েছে মাননীয় স্পিকার ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, 20% ভোটারকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, 50% ভোট কেন্দ্রে সহিংসতা হয়েছে। জি, সহিংসতার এই প্রশ্নে আজকে এখানে উপস্থিত আছেন অন 11-এর সময় যে নির্বাচনটি হয়েছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার। তখন সেনা মোতায়েনের কারণে যে নির্বাচন ব্যবস্থাটি শিথিল হয়েছিল, এখন সেনা মোতায়েন করলে কি এই সহিংসতা কমবে কিনা? আমরা দেখেছিলাম সেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, জি বলছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেখানে কিন্তু আমরা সেনাবাহিনীকে নামাইনি, তারপরে নির্বাচন সুষ্ঠু হয়েছে মাননীয় স্পিকার। যেখানে সেনাবাহিনী না নামিয়ে নির্বাচন সুষ্ঠু হয়, সেক্ষেত্রে আমরা কেন সেনাবাহিনী নামাবো মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে প্রার্থী এবং জনগণ যে কাজগুলো করছে, এই যে গর্হিত কাজগুলো মাননীয় স্পিকার করলো, সমস্ত জায়গায় আগুন লাগালো মাননীয় স্পিকার, এই কাজগুলো তো আমরা কখনো দেখিনি। কোনো নির্বাচন কমিশন ব্যালট বক্স নিয়ে দৌড় মারতে মাননীয় স্পিকার আমরা কোনো নির্বাচন কমিশনকে দেখিনি। তাহলে মাননীয় স্পিকার, এই কাজগুলো যারা করেছে তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকেই ভালো হতে হবে মাননীয় স্পিকার। আজকে আমরা দেখেছি উইনস্টন চার্চ বলেছিলেন, ভোট দেওয়াই কিন্তু গণতন্ত্র নয়, ভোট রক্ষা করা কিন্তু মাননীয় স্পিকার গণতন্ত্র। মাননীয় স্পিকার, 54 নির্বাচনে দেখেছিলাম 60 লাখের নির্বাচনী খরচ জনগণ মেটাতে জনগণ হাতের ঘড়ি বিক্রি করেছিল, গায়ের জামা বিক্রি করেছিল মাননীয় স্পিকার। কিন্তু এখন মাননীয় স্পিকার, জনগণের পকেট করতে হয় গরম, তাহলেই নির্বাচন হয় চরম। মাননীয় স্পিকার, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রস্তাব এনেছেন, সেই প্রস্তাব যেন আজকে এই সংসদে গৃহীত হয়, তাহলে মাননীয় স্পিকার আজকে গণতন্ত্র সমুন্নত হবে, আজকে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে মাননীয় স্পিকার। তাই সবাইকে এই প্রস্তাবটি গ্রহণের জোর দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমি এবার আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা পিঙ্কি বিশ্বাসকে তার বক্তব্য প্রদান করার জন্য। উইনস্টন চার্চিলের মতে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট বাই দ্য ভোট ফর দ্য পিপল। গণতন্ত্রায়নের এই চিত্রপটে দৃশ্যটি যদি চার্চিলের তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের নিষ্কলঙ্ক অবস্থানে থাকতো মাননীয় স্পিকার, তাহলে নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন ছিল না। যেহেতু বাংলাদেশ ইতিপূর্বে আজিজের নির্বাচন কমিশন দেখেছে, একই রকমের চিত্রটি এখন প্রধান নির্বাচন কমিশনার রাকিবের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, কিন্তু স্বাধীনতার 45 বছর পরে এসে আমরা সুষ্ঠু গণতন্ত্রায়ন
থেকে পিছলে পড়েছি শুধুমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অভাবে মাননীয় স্পিকার। তাই আমি দেখিয়ে যাব প্রার্থী সহ জনগণ নয়, বরং একটি শক্তিশালী নির্বাচন কমিশনই পারে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দিতে। এখন প্রশ্ন হলো, শক্তিশালী নির্বাচন কমিশনটি কেমন হবে? প্রথমত, নির্বাচন কমিশনটি সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং স্বাধীনচেতা মানুষের দ্বারা গঠিত হবে। দ্বিতীয়ত, তাদের মধ্যে কোনো রাজনৈতিক দলপ্রীতি থাকবে না। তৃতীয়ত, কোনো লেজুরবীতি থাকবে না। চতুর্থত, তারা জনগণের মতামত নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে জনগণ, প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে। আর এই সেতুবন্ধনটি যথেষ্ট হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তাহলে মাননীয় স্পিকার, ভবিষ্যতে বাংলাদেশ আর কোনো প্রকার প্রহসনের নির্বাচন অনুষ্ঠান দেখবে না। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনকে নিশ্চুপের ভূমিকা পালন করতে হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি সংসদ সদস্য এনামুল হক সরকারের সাথে ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত ছিলেন, যার ফলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার কথা ছিল। এখানে সংবিধানের 65(4) অনুচ্ছেদে কথা ছিল এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার নির্বাচন কমিশন গ্রহণ করবে। অথচ মাননীয় স্পিকার, সরকারের হস্তক্ষেপের কারণে শামসুল হকের সদস্যপদ বাতিল হয়নি মাননীয় স্পিকার। অথচ মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকাই, তাহলে সেখানে দেখব বারবার ভারতীয় লোকসভা এবং রাজ্যসভা থেকে বহু সাংসদকে বহিষ্কার করা হয়েছে মাননীয় স্পিকার। যেমন উদাহরণস্বরূপ 2005 সালে একযোগে 11 জন ভারতীয় সাংসদকে বহিষ্কার করা হয়েছিল স্পিকার। সংবিধানের 158 অনুচ্ছেদে বলা আছে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জনকে নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, যার মেয়াদ থাকবে 5 বছর। নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। কিন্তু মাননীয় স্পিকার, স্বাধীনতা 44 বছর পরেও সেই আইনটি প্রণয়ন করা হয়নি কেন? শামসুল হুদার নির্বাচন কমিশন এ লক্ষ্যে 1.5 পৃষ্ঠার আইনের একটি খসড়া রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন, কিন্তু সেটি এখনো আইনে কেন পরিণত হয়নি? পরবর্তীতে রাষ্ট্রপতি 23টি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে একটি প্রজ্ঞাপন জারি করার সুপারিশ করেছিলেন এবং সেই সুপারিশের মাধ্যমে 5 জনের একটি অনুসন্ধান কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। কিন্তু মন্ত্রিপরিষদ সেই সুপারিশ অগ্রাহ্য করে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি রকিবউদ্দিনের নির্বাচন কমিশনের মতো বিতর্কিত নির্বাচন কমিশন, যিনি আমাদের 2014 সালের পরে যে নির্বাচনগুলো উপহার দিয়েছিলেন, সেই নির্বাচনগুলো আমাদের নির্বাচনী ব্যবস্থাকে মাননীয় স্পিকার ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে যদি একটি আইন প্রণয়ন করা হতো এবং সেই আইনের আলোকে একটি নির্বাচন কমিশন গঠন করা হতো, তাহলে আমরা বিতর্কিত নির্বাচন কমিশনও দেখতাম না আর বিতর্কিত নির্বাচনও দেখতাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি। আর এই নিয়োগ পদ্ধতি এমন হওয়া উচিত যা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। আর সেই জন্য মাননীয় স্পিকার, একটি অনুসন্ধান কমিটি গঠন করতে হবে, যেখানে মহাজোট থেকে 1 জন, বিএনপি থেকে 1 জন, গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে 1 জন, সমাজের সুশীল সমাজের প্রতিনিধি থেকে 1 জন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি থেকে 1 জন নিয়োগ দেওয়া হবে। এবং ওই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওখানকার সভাপতির দায়িত্ব পালন করবেন মাননীয় স্পিকার। আর এর মাধ্যমে একটি খসড়া বা কয়েকজনের নাম প্রস্তাব করা হবে রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, এবং সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে কয়েকজনকে সার্চ কমিটিতে রাখা হবে এবং সেই সার্চ কমিটির অধীনেই নির্বাচন কমিশন গঠিত হবে, যার ফলে আমাদের কারো প্রশ্ন থাকবে না নির্বাচন কমিশন কেন নিরপেক্ষ হলো না। আর এই নিরপেক্ষ নির্বাচন কমিশনই যথেষ্ট একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আমি এই সংসদে জোর দাবি জানাচ্ছি আজকের এই প্রস্তাবটি যেন কিছুতেই এই মহান সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য পিঙ্কি বিশ্বাসকে। বাংলাদেশের রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে এখনো পরবর্তী নির্বাচন কমিশন কিভাবে হবে কেউ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না দিলেও আজকের ছায়া সংসদের মাননীয় সদস্য পিঙ্কি বিশ্বাস কিভাবে সরকার থেকে একজন, অর্থাৎ মহাজোট থেকে একজন, সুশীল সমাজ থেকে একজন, কী ভাবে করলে সেটি গ্রহণযোগ্য হতে পারে সে প্রস্তাব দিয়ে এগুলো আমি জানি না। আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা আগামী নির্বাচনে প্রার্থী হবেন, যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই রাজনৈতিক দলগুলো আমাদের এই ছায়া সংসদের বক্তার বক্তব্য শুনছেন কিনা আমরা শুনবো। আমাদের আয়োজনে এবারে সরকার দলীয় সংসদ সদস্য সৈয়দ খালিদ মাহমুদের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরু করছি বিরোধী দলীয় নেতার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে। বিরোধী দলীয় উপনেতা তিনি আজকে নির্বাচন কমিশন গঠন সম্পর্কে একটা উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, তার কথায় আমরা বলতে চাই যে সার্চ কমিটি গঠন করবে, যে জনবল নিয়োগ হবে, তা এই নিয়োগের জন্য সবচেয়ে বেশি কাজ করবে কিন্তু রাজনৈতিক দল এবং তার প্রার্থী এবং জনগণ। মাননীয় স্পিকার, আজকে তারা মনে হয় সরকার এবং নির্বাচন কমিশন মনে হচ্ছে যেন একই সূত্রে গেঁথে ফেলেছেন, কিন্তু মাননীয় স্পিকার তাদেরকে বলতে চাই সরকার কিন্তু গঠন রেখা একরকম এবং নির্বাচন কমিশনের গঠন রেখা কিন্তু একরকম।
তিনি বললেন যে নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করবে এবং প্রার্থী এবং জনগণ নাকি সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল ভুলেই গেছেন যে জনগণ কিন্তু সকল ক্ষমতার উৎস। জনগণ চাইলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব। মাননীয় স্পিকার, আজকে রাজনৈতিক দল যোগ্য প্রার্থীকে নমিনেশন না দিয়ে অযোগ্য ব্যক্তিকে তার পেশি শক্তি এবং অর্থশক্তিকে বিবেচনায় এনে তারা অযোগ্য ব্যক্তিকে নমিনেশন দিয়ে জনগণের কাছে জোরপূর্বকভাবে চাপিয়ে দিয়ে আজকে যে সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কিন্তু আজকে তারা প্রশ্নবিদ্ধ করছে। মাননীয় স্পিকার, আজকে আমরা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা নিরূপণের জন্য ইউনিভার্সিটি অফ লন্ডন কমনওয়েলথ অফ স্টাডিজ একটি আলোচনা সভা আয়োজন করে, যেখানে অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড এবং ইন্ডিয়া দূতাবাসের কর্মকর্তা সহ জাতিসংঘের কর্মকর্তা। তারা কিন্তু দুইটি বিষয় উল্লেখ করেছিলেন। সেখানে সবচেয়ে যে বিষয়টি গভীরভাবে গুরুত্ব আরোপ করেছিলেন যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য দুই নেত্রীর মধ্যে আপোষ হওয়ার কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে নির্বাচন কমিশনের ভূমিকা কিন্তু তুলেনি। মাননীয় স্পিকার, তারা আজকে সহসত্যটি উপলব্ধি করতে পেরেছেন যে মাননীয় স্পিকার, যে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক প্রার্থীদের মধ্যে রাজনৈতিক সহিষ্ণুতা, রাজনৈতিক সহমর্মিতা এবং রাজনৈতিক ভ্রাতৃত্ববোধ যদি সৃষ্টি না করা যায়, কোনোভাবে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মাননীয় স্পিকার, যখন প্রধান দুই রাজনৈতিক দলকে নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হবে এবং তাদের সমন্বয়ের মাধ্যমে একটি প্রস্তাব রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে, তখন সেই দুইটি দল কি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার, আমি তো বলেইছি যে যদি রাজনৈতিক দল একত্রিত সেই নির্বাচন কমিশন নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা? মাননীয় স্পিকার, আজকে বিষয় কিন্তু রাজনৈতিক দল এবং তাদের নির্বাচন কমিশন নিয়ে যখন দুইটি দল একসাথে মিলে এখন করবে, তখন সেই মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের নেতাদের অবস্থা দেখে আমার বলতেই হচ্ছে মাননীয় স্পিকার, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, প্রার্থীদের মাঝে দ্বন্দ্ব, তাই সুষ্ঠু নির্বাচন আজ বন্ধ। পয়েন্টটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং নিউজিল্যান্ডের এক্সিকিউটিভ কমিটি মডেল বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য নয়। দাঁড়ান, আমার প্রশ্নটি শেষ করুন। ভুল বলছেন মাননীয় স্পিকার, আমি আমার সময় নষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা নির্বাচনের আগে প্রত্যেকটি জাতীয় পত্রিকা ফলো করে। আচ্ছা, প্রশ্নটা তিনি বলছেন যে সেটি যদি হয়, এখানে বাংলাদেশের প্রেক্ষাপট বলছে, বলুন। এবং আমরা প্রস্তাব করলাম সার্চ কমিটি এবং পরবর্তীতে সার্চ কমিটি তারা মেনে নিয়ে সেখানে জনগণ এবং রাজনৈতিক দলের সহযোগিতার কথাটি তারা প্রকাশ করলো যে জনগণ রাজনৈতিক দলের সহযোগিতায় সার্চ কমিটিটি পুনর্গঠিত হবে সব দলমত নির্বিশেষে। সেটিকে আমাদের বক্তব্যের বিরোধিতা করে কিনা কাজ করবে, এটা কিন্তু তারা সহজ সত্যটা বুঝতে পারছে না। মাননীয় স্পিকার, আজকে আমরা প্রত্যেকটি নির্বাচনের আগে প্রত্যেকটি জাতীয় পত্রিকায় ফলাও করে প্রচারিত হয় যে নির্বাচনে এলাকায় নাকি বহিরাগতদের আগমন ঘটছে। এই বহিরাগতদের কারা আজকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, অর্থ দিচ্ছে, এমনকি অন্ন দিচ্ছে? মাননীয় স্পিকার, এরাই কারা? মাননীয় স্পিকার, এরাই তো সেই আমলা কাঠের ঢেকির নয় অযোগ্য রাজনৈতিক পদপ্রার্থী এবং তাদের সমর্থকবৃন্দ। মাননীয় স্পিকার, আজকে এদের দায়ভার কেন নির্বাচন কমিশন নেবে? মাননীয় স্পিকার, তারপরেও কিন্তু আজকে আমার বাংলার জনগণ আজকে কিন্তু নির্বাক হয়ে গেছে। এর কারণ কি মাননীয় স্পিকার? এর কারণ হচ্ছে রাজনীতি অতীতে ছিল নেশা, বর্তমানে হয়েছে পেশা, তাই বাংলার জনগণ হারিয়েছে আর সঠিক পথের দিশা। মাননীয় স্পিকার, তাই বলতে চাই, গণতন্ত্রের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সেই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের থেকে প্রার্থী এবং জনগণের মুখ্য ভূমিকা সবচেয়ে বেশি। মাননীয় স্পিকার, তাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা ফিরে আসছি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলের দিকে। আহ্বান করছি বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জোবায়ের সুলতান মার্জিনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মহান স্পিকার, আজকের এই মহান সংসদে যখন প্রস্তাবটি উত্থাপিত হলো এবং প্রস্তাবটির আলোকে যখন এই মহান সংসদে 5 জন বক্তাই সুন্দরভাবে তাদের বক্তব্য স্থাপন করলো এবং সেদিক থেকে এসে দেখলাম যে মহান স্পিকার, সরকারি দল থেকে বিরোধী দলের বিরোধিতা করার যে জায়গাটি, যে সেটি তারা তাদের প্রস্তাবনাতে বিভিন্নভাবে গুলিয়ে ফেলেছেন। এবং প্রথমত তারা এটি বাংলাদেশের সংসদ নাকি সুইস পার্লামেন্ট নাকি নিউজিল্যান্ডের পার্লামেন্ট নাকি আমেরিকার পার্লামেন্ট, তার কোনো ব্যাখ্যা না দিয়ে তারা এনে দাঁড় করালেন একটা এক্সিকিউটিভ মডেল। মহান স্পিকার, আমরা দেখিয়েছি সার্চ কমিটি, পরবর্তীতে তাদের সংসদ সদস্য এসে আমাদের সার্চ কমিটির সাথে একমত পোষণ করেছেন। মহান স্পিকার, এটি সরাসরি আমাদের পক্ষে যায়। মহান স্পিকার, আজকে মহান স্পিকার এই 5 জন বক্তার বক্তব্য থেকেই প্রস্তাব থেকে যে বিষয়টি ক্লিয়ার, একটি ত্রিভুজ চিত্র যদি আমরা দেখি মহান স্পিকার, ত্রিভুজটির উপরে আছে মহান স্পিকার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মহান স্পিকার একপাশে সেনাবাহিনী, এবং ত্রিভুজের নিচে 2টি কোণ আছে। একটি কোণে যদি আপনি রাজনৈতিক প্রার্থীদেরকে দেন, অন্য কোণটিতে যদি আপনি জনগণকে দেন। মহান স্পিকার, এর মাঝখানে আবার একটি বৃত্ত দিয়ে দেন নির্বাচন কমিশন। মহান স্পিকার, দেখবেন প্রত্যেকটি গণতন্ত্রায়নের যে চিত্রটি আছে মহান স্পিকার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে মহান স্পিকার, সেক্ষেত্রে মহান স্পিকার প্রধান এই মুখ্য ভূমিকাটি পালন করে নির্বাচন কমিশন। মহান স্পিকার, এক্ষেত্রে অন্য কারো দায়িত্ব পালন করে নেই। আজকে মহান স্পিকার, কমন প্রশ্নটি হচ্ছে নির্বাচন কেন সুষ্ঠু হচ্ছে না? মহান স্পিকার, এটি একটি চ্যালেঞ্জ এবং তার একমাত্র আমরা দেখিয়ে গিয়েছি মহান স্পিকার, আমাদের
রাজনৈতিক সংস্কৃতির যে দুর্বলতা মান স্পিকার, এবং প্রত্যেকটি রাজনৈতিক সরকার এসে যখন প্রশাসনকে দলীয়করণ করেন মান স্পিকার, ওই প্রশাসনই পরবর্তীতে নির্বাচনকে প্রভাবিত করে মান স্পিকার। এখন সমাধানটি কি মান স্পিকার? সমাধানটি হচ্ছে একটি সুষ্ঠু সার্চ কমিটি হবে, সুষ্ঠু আইন করা হবে মান স্পিকার, একটি সুষ্ঠু নির্বাচন কমিশন হবে এবং তার ফলে সুষ্ঠু নির্বাচন হবে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে মান স্পিকার, আজকে মান স্পিকার আমি তো আমার ব্যাখ্যা এখন স্পিকার উনি যে কথাটি বললেন যে রাজনৈতিক দল থেকে ক্ষমতায় এসে প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা হয়, তাহলে তো সব দায়ভার এখন রাজনৈতিক দলগুলোরই। সেটাকে তিনি মেনে নিয়ে এই বক্তব্য দিলেন কিনা সেটা তাকে পরিষ্কার করতে হবে। স্পিকার আমাদের মডেলটি তিনি বুঝতে ব্যর্থ, কারণ তার মডেল হচ্ছে এক্সিকিউটিভ মডেল, ওটি ডেনমার্কের। আমরা বাংলাদেশের মডেলের কথা কল্পনা করছি। আমরা দেখিয়েছি স্পিকার সব দল গণমাধ্যম কর্মী, এইখানে মিডিয়ার লোক আছে স্পিকার। আজকে গণমাধ্যমের কর্মী থেকে একজন নিব স্পিকার, এখানে প্রশাসনের লোক আছে স্পিকার, সরকার থেকে একজন সরকারি দলের একজন প্রতিনিধি থাকবে, বিরোধী দলের একজন প্রতিনিধি থাকবে এবং হচ্ছে নাগরিক সমাজের একজন প্রতিনিধি, যাদেরকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে ধরি স্পিকার। তাহলে এই মডেলটি কোন অংশে খারাপ স্পিকার? যেখানে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে স্পিকার। আমি আমার মূল ব্যাখ্যা আসি স্পিকার। পরবর্তী চ্যালেঞ্জ স্পিকার, আজকে পঞ্চদশ সংশোধনীর পরে যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে স্পিকার, সেই মুহূর্তে স্পিকার ভারতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তে যদি একটি নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের কাজ করতে পারে, তাহলে বাংলাদেশের কেন কাজী রকিবের নির্বাচন কমিশন সেই কাজটি করতে পারবে না স্পিকার? সেই কাজটি তখনই সম্ভব হবে যখন এই প্রস্তাবিত সার্চ কমিটি হবে স্বাধীনচেতা মানুষদের দ্বারা, নির্বাচন কমিশনটি হবে স্বাধীন এবং তার যে সংবিধান তাকে যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাটি দিয়েছে এবং সেখানে বলে দিয়েছে স্পিকার এই প্রার্থী জনগণ এবং রাষ্ট্রের সকল কর্তৃপক্ষ তাদেরকে সহায়তা প্রদানে বাধ্য থাকবে স্পিকার। তাহলে সেই ক্ষেত্রে স্পিকার নির্বাচনটি সুষ্ঠু হবে, সঠিক হবে স্পিকার। তৃতীয় যে চ্যালেঞ্জটি হচ্ছে কোন মাধ্যমে বাস্তবায়ন হবে স্পিকার? আমার সংবিধান হচ্ছে স্পিকার সূর্য, নির্বাচন কমিশন হচ্ছে চন্দ্র। সংবিধান থেকে আলো চলে আসবে স্পিকার নির্বাচন কমিশনের কাছে, সেই আলোতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে স্পিকার। আজকে স্পিকার তাদের বক্তব্যে কি কোনো কিছু স্পষ্ট হয়েছে? আমি যদি প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর নেই স্পিকার। আমরা কাঠামো দেখিয়ে গিয়েছি এবং আমরা সফলতার সহিত স্পিকার উদাহরণটি দিয়েছি স্পিকার, বরঞ্চ তারা প্রস্তাব থেকে দূরে চলে গিয়েছেন স্পিকার। এবং আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত হলে স্পিকার আজকে বাংলাদেশের গণতন্ত্র স্পিকার ভুলুণ্ঠিত হবে স্পিকার। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ। আমরা বাংলাদেশে এখন যাতে প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সে আলোচনার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ সময় মাননীয় প্রধান অতিথি এটিএম শামসুল হুদা তার বক্তব্য প্রদানের জন্য অপেক্ষায় রয়েছেন। তবে তার পূর্বে আমরা যুক্তিখণ্ডন শুনে নিই আরও কিছুক্ষণ। যুক্তিখণ্ডন পর্বে মাননীয় বিরোধী দলীয় নেতা হাফিজউদ্দিন মুন্নাকে আবারও তার 2 মিনিট বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। জনাব হাফিজউদ্দিন মুন্না। স্পিকার, আজকে যে আমরা কি বলতে চেয়েছি তারা আসলে সেটি বুঝতেই পারেনি স্পিকার। আমরা দেখাতে চেয়েছি স্পিকার আজকে তারা যে কথাগুলো বলছে, প্রার্থী, জনগণ, সরকার, এই যে তারা কথাগুলো বলছে স্পিকার, তারাই পারে হচ্ছে গিয়ে স্পিকার প্রার্থী আর জনগণ নাকি সুষ্ঠু নির্বাচন দিবে। আমরা দেখাতে চেয়েছি স্পিকার একটি সুষ্ঠু নির্বাচন কাঠামো করতে হবে, যেখানে একজন যোগ্য নির্বাচন কমিশনার নিয়োগ হবে স্পিকার, যাকে নিয়ে কোনো প্রশ্ন থাকবে না স্পিকার। সেই নির্বাচন কমিশনারকে স্পিকার জনগণ এবং প্রার্থী সহযোগিতা করবে, যেটা সংবিধানে বলে দেওয়া আছে স্পিকার। স্পিকার এই কথাটি তারা এখন পর্যন্ত বুঝতে পারলেন না স্পিকার। তারা বলে গেলেন স্পিকার রাজনৈতিক দলগুলো নাকি অযোগ্য ব্যক্তিকে প্রার্থিতা দেয় স্পিকার। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, রাজনৈতিক দলগুলোকে অযোগ্য প্রার্থিতা দেয় সেটা কি নির্বাচন কমিশনের দায়ভার, সেটাকে নাকি রাজনৈতিক দলগুলোর দায়ভার স্পিকার? স্পিকার এখন যদি আমি প্রশ্ন করি আবার যে এই রাজনৈতিক দলের অযোগ্য লোকগুলো স্পিকার, অযোগ্য লোকগুলো যখন আইনের আয়তায় আনার দায়িত্ব স্পিকার নির্বাচন, তারা যখন দাঙ্গা হাঙ্গামা করবে, তারা যখন ব্যালট বাক্স ছিনতাই করবে, সেক্ষেত্রে স্পিকার নির্বাচনকে কমিশনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার আছে কিনা স্পিকার? এবং স্পিকার আমি আরও তাদেরকে প্রশ্ন করতে চাই স্পিকার যে আজকের এই যে রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব বা নির্বাচন পরিচালনা করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর নাকি নির্বাচন কমিশনের স্পিকার? এই প্রশ্নের উত্তর তারা এখনো পর্যন্ত দিয়ে যায়নি স্পিকার। আমরা বলছি স্পিকার একটি আইন প্রণয়নের কথা স্পিকার, যে আইনটির মাধ্যমে স্পিকার একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন হবে, যেটি স্পিকার খসড়া এখনো পড়ে আছে বছর বছর ধরে, যেটি এখনো হয়নি স্পিকার। তারা বলে গেলেন যে ওই আহসানুল্লাহ মাস্টারের সময় একজন আইনজীবী নাকি বলেছেন যে নির্বাচন কমিশনের আহসানুল্লাহ মাস্টারের হত্যার কথা স্পিকার, সেই সময় যে সহিংসতা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকতো তাহলে
তাহলে সেই সহিংসতাটা হতো কিনা, এবং নির্বাচন কমিশন যদি সেখানে মাননীয় স্পিকার তার যে শক্তিটুক আছে সেই শক্তিটুক পুরোপুরিভাবে মাননীয় স্পিকার যদি করতে পারতো, খরচ করতে পারতো, তাহলে সে প্রয়োগ করতে পারতো, তাহলে সেই সহিংসতাটা ঘটতো কিনা মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, আজকে তারা আমেরিকান নির্বাচন নিয়ে গেলেন, আমেরিকান নির্বাচনে গণতন্ত্র থেকে আমরা 200 বছর পিছিয়ে মাননীয় স্পিকার। সেখানে পার্লামেন্টারি ডিবেটের মাধ্যমে হচ্ছে গিয়ে একজন প্রেসিডেন্ট নির্বাচন হয়, আর আমাদের দেশে সহিংস রাজনীতি, সহিংসতার মাধ্যমে। সুতরাং আমেরিকার উদাহরণ দিয়ে আমাদের দেশের করতে হবে না। তাই বলছি মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন কমিশনারই পারে হচ্ছে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা শুনলাম, আসলে কে পারবে এটি এখনো তর্কের জায়গায় রয়ে গিয়েছে, আমরা দেখব। আমরা বক্তব্য শুনতে চাই আজকের এই অধিবেশনের ছায়া সংসদের সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা নাজমুল মোর্শেদের কাছ থেকে তার বক্তব্য। আজকে বিরোধী দলের বক্তব্য বিশ্লেষণ করলে তিনটি তারা পয়েন্ট এনেছেন। প্রথম হচ্ছে আইন নেই বাংলাদেশে কোনো, তারপর তারা এনেছেন সার্চ কমিটির কথা, তৃতীয়ত যেটা এনেছেন বারবার তারা ভারতকে টেনে এনেছেন। জি, ভারতকে আনছি, ভারতের নির্বাচন কমিশন অনেক শক্তিশালী, অনেক কিছুই বললেন। আজকে যখন ভারতে নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছিলেন, তিনি তার শপথ গ্রহণে আমন্ত্রণ জানানোর জন্য সোনিয়া গান্ধীকে ফোন দিয়েছিলেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তখন বলেছিল হয়তো আমার সময় স্বল্পতার কারণে আমি যেতে পারবো না। তখন নরেন্দ্র মোদী তাকে বলেছিলেন আপনার যখন সুবিধা মতো সময় হয় সেই সময়টা আমাকে দিন, আমি সেই সময় রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবো সেই সময় যাতে আমার শপথ গ্রহণটা হয়। মাননীয় স্পিকার, এই যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতি যদি চালু হয় তাহলে নির্বাচন কমিশনও লাগবে না। মাননীয় স্পিকার, রাজনৈতিক দলগুলোই সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। মাননীয় স্পিকার, তারপর ওনারা আইনের কথা বলেছেন, বারবার বলেছেন বাংলাদেশে কোনো আইন নেই। তাহলে 1972, 1991, 1996, 2009 সালে যে বারবার করে আইন সংশোধন করলাম, আইন শক্তিশালী করলাম, এটা তাহলে কি মাননীয় স্পিকার? আসলে তারা যদি আইন না দেখেই চোখ বন্ধ করে থাকেন তাহলে আইন কোত্থেকে আসবে? আর আজকে আমার সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সেই সংবিধানের 7ম অনুচ্ছেদে পুরো অনুচ্ছেদ নিয়ে আজকে নির্বাচন কমিশনের গঠন, প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সর্বোচ্চ আইনেই যেখানে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে সেখানে তিনি বারবার বলছেন আইন নেই। তাহলে কি তিনি সংবিধানকে লঙ্ঘন করছেন কি করছেন না, এটা তাকে বলতে হয়। মাননীয় স্পিকার, আজকে তারা বারবার সার্চ কমিটির কথা বলেন। মাননীয় বিরোধী দলের উপনেতা 1 জন 2 জন 3 জন করে নানা ধরনের তাত্ত্বিক একটা সূত্র এখানে তুলে ধরলেন। মাননীয় স্পিকার, সেই সার্চ কমিটির জন্য কিন্তু আমাদের প্রয়াত যে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন, এবং তৎকালীন বিরোধী দল বিএনপিকে আমন্ত্রণ জানানোর পরে বিএনপির নেত্রী সেখানে গিয়ে যখন বের হয়ে আসলেন, তাকে যখন সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হলো সার্চ কমিটিতে গিয়ে আপনি কি বলেছিলেন, আমি নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাই বলিনি, আমি সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম। মাননীয় স্পিকার, এই যখন সার্চ কমিটির ফলাফল তখন সার্চ কমিটি করে আসলে কি হবে? আগে আমার রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে, তাই আগে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। সেই জন্যই দল এবং প্রার্থী এবং জনগণকে ঠিক হতে হবে। সেই জন্য আজকের এই প্রস্তাবটি এই সংসদে দিতে হয়, সেই জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে আসলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা এখানে এসছে, এবং সেই সংস্কৃতি পরিবর্তিত না হলে, এবং একটা উদাহরণ যেটি দিয়েছে সেটি হচ্ছে যে দুই নেত্রীর যদি কোনোভাবে বৈঠক না হয়, আলোচনা না হয়, সমঝোতা না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে নির্বাচন, বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ অন্ধকারের কথা আজকে সরকারের দল থেকে বলে গিয়েছে। আজকে যেটি এখানে আলোচনা এসেছে যে শুধুমাত্র নির্বাচন কমিশন কি একটা সুষ্ঠু সুন্দর ভোট করতে পারবে, নাকি না জনগণ এবং প্রার্থী সেখানে দরকার। আসলে এখানে সকল প্রক্রিয়াগুলির একত্রে সমন্বিত প্রক্রিয়া দরকার, একটা প্যাকেজ দরকার, এবং সেই প্যাকেজের মধ্যে একটা যোগ্য প্রার্থী থাকতে হবে, একটা ভোটারকে যে ভোটার আগে ফুস খেলে যাতে ভোট না দিয়ে দেয়, পয়সার বিনিময়ে যাতে ভোট না দিয়ে আসে, সেই চিন্তা চেতনা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করা সম্ভব হবে না, নির্বাচন কমিশনের পক্ষে কাজ করা সম্ভব হবে না, এবং একই সাথে নির্বাচন কমিশন যদি তার প্রতি যে ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষমতাগুলো যদি ব্যবহার না করে, নির্বাচন কমিশন যদি তার একচোখা হরিণের মতো কাজ করে, তাহলে কিন্তু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। আমি কথা বললাম এবং আমাদের বিতার্কিক বন্ধুরাও কথা বলেছে, কিন্তু এখন আমরা কথা শুনবো যার কাছ থেকে তিনি সবসময় সব প্রেক্ষাপটগুলো নিজে দেখেন, শুনেন, বুঝেন, নানা আলোচনায় যান, এবং নানা সময় তিনি আমাদের পরামর্শ দেন, দিক নির্দেশনাও দেন। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে কি না আগামী জাতীয় সংসদ নির্বাচন, সে বিষয়ে কিন্তু আমরা এখন নানা কথা শুনতে পাচ্ছি। সেটি না হওয়ার জন্য সকলেই প্রস্তুত রয়েছে। আমি এমনই এক প্রেক্ষাপটে আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় প্রধান অতিথি, আপনারা প্রত্যেকে তাকে চিনেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ATM শামসুল হুদাকে আজকের বক্তাদের বক্তব্যের আলোকে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন এবং আগামী নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি ডক্টর ATM শামসুল হুদা। বিতর্কের যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ জনগণের ভূমিকাই বেশি,
এটা যদি পাশ্চাত্যের কোনো দেশে এই প্রস্তাবনাটা আসে, সেখানে কিন্তু আসলে অনেক দেশেই নির্বাচন কমিশনের বিশেষ কোনো ভূমিকা থাকে না। আমরা যদি আমাদের সার্ক রিজিয়নের দেশগুলির সাথে আমরা তুলনা করি, সেটা আমার মনে হয় অনেকটা অধিকতর গ্রহণযোগ্য হয়। কোনো একটা বিশেষ এলিমেন্টকে জোর দিয়ে কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবেন না। মানে শুধু যে আপনার একটা অত্যন্ত শক্তিশালী নির্বাচন কমিশন হলেই প্রশ্নবিদ্ধ হবে না এরকম নির্বাচন করতে পারবে তাও যেমন নয়, আবার নির্বাচন কমিশনকে দুর্বল রেখে কিংবা দলীয় ভিত্তিতে প্রতিষ্ঠা করে এই জনগণের কথা বলে সেটাকেও আপনি বেশি দূর এগিয়ে নিতে পারবেন না। কারণ হচ্ছে যে এই প্রসেসটা আমাদের উন্নয়নগামী দেশে এটা অত্যন্ত জটিল এবং একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। ভালো একটা নির্বাচন গঠন করতে হলে কিন্তু সেই প্রক্রিয়া এখনই শুরু করা দরকার। আর এখানে একটা বিতর্ক হয়েছে, এই পক্ষ থেকে বলা হলো যে আইন আছে। না, আমার মনে হয় যে কথা যেটা আসছে সেটা কনস্টিটিউশনের ওই 118তেই বলা আছে যে আর্লিয়েস্ট অপরচুনিটিতে সরকার নির্বাচন কমিশনার কিভাবে নিয়োজিত হবে সেই সম্পর্কে একটা আইন প্রণয়ন করবে। ওই আইন কিন্তু করে নাই কেউ। এই যে আপনার দেশ স্বাধীন হয়ে গেছে এত বছর, কেউ করে নাই, কারণ তারা এটা করা বোধহয় সুবিধাজনক মনে করেন নাই। যারাই ক্ষমতায় ছিলেন তারা এটাকে সুবিধাজনক মনে করেন নাই, আইনটাও করেন নাই। আইনটা করলে একটা আইনের আওতায় কিছু হলে তার মধ্যে আইন করতে গেলে কতগুলি এসেনশিয়াল কন্ডিশন আছে। তো ধরেন এখানে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশনার এরকম একটা আইন করতে চান, সেখানে দুইটা ইম্পর্টেন্ট এলিমেন্ট থাকবে। একটা হচ্ছে তাদের যোগ্যতা অযোগ্যতা, ভেরি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা হচ্ছে যে তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী হবে। তো এইগুলি খুব ভালো বিষয় আছে, কিন্তু আইনটাও আমাদের করা দরকার। আইনটা করে এটাকে আরও স্পষ্টীকরণ করা দরকার, এটাকে আরও ওপেন করা দরকার, এবং আপনার সঠিক লোক যেন নিয়োজিত হন সেই ব্যবস্থা করা। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে এই ধরনের পদ অলংকৃত করার জন্য যথেষ্ট উপযুক্ত ব্যক্তি আছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাদের খোঁজ করি না কিংবা করতে চাই না। তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। সুতরাং আগামী নির্বাচনে আমাদের কিছু করতে গেলে প্রথমেই এই বিষয়টার উপরে নজর দিতে হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে অবশ্যই আমাদের এই বিষয়টি নিয়ে কম্প্রিহেন্সিভ ওয়েতে আমাদের চিন্তা করতে হবে, এবং সবগুলি দিকেই আমরা আমাদের মনোযোগ দিব। কিন্তু আপাতত সামনের যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনের জন্য আমার মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নির্বাচন কমিশনকে সঠিকভাবে গঠন করা। সেটা যদি আমরা করতে পারি তাহলে তারাই কিন্তু তাদের লিডারশিপ এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আস্থাটা কিছুটা ফিরিয়ে আনতে পারবেন রাজনৈতিক দলের, এবং কাজটি সঠিক হবে। সুতরাং দুইটা জিনিস, যে আপনি কমিশন করার সময় সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আপনি করেন, আর এমন একটা আপনার পরিবেশ সৃষ্টি করেন যেন সব দল আপনার নির্বাচনে অংশগ্রহণ করে। তাহলেই আপনার সুষ্ঠু নির্বাচন হবে। কেউ চাইলেও তখন আর এটাকে বাহানা তুলে আর মানে এই যে হেরে গেলে যে পার্টি হেরে যায় বলে যে নির্বাচন ঠিক হয়নি, এইগুলি বলার সুযোগ পাবে না। সুতরাং এইসব সুযোগের সৃষ্টি যেন না হয় সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। তো আজকে আমি বলছি যে দুই দলই আপনাদের পারফরমেন্স খুবই ভালো হয়েছে, এবং আপনারা প্রস্তুত হয়ে আসছেন। খালি একটা কথা আমি বলবো যে আমি আই ওয়াজ এ লিটল স্ট্রাক। আপনারা এই যে নিকোলো ম্যাকিয়াভেলির যে এক্সাম্পল দিলেন কি ডেমোক্রেসির, কিন্তু ডেমোক্রেসির সুসন্তান নন। এই ম্যাকিয়াভেলি তো হচ্ছে আপনার ডেমোক্রেসিকে পাল্টে, সে তো ওই যে প্রিন্স লিখেছে যেটা, সেইখানে আরও ডিক্টেটরশিপ কীভাবে করা যায় সেই সব বুদ্ধি পরামর্শ দিয়েছে। সুতরাং ডেমোক্রেসির গুণ গান গাইতে গিয়ে ম্যাকিয়াভেলির এক্সাম্পল না টানাই ভালো। ইজ এ ব্যাড এক্সাম্পল। সে কোনো ভালো আপনার বুদ্ধি দেয় নাই। সে ইটালির ওরা কি করে ডিক্টেটর হইতে পারে সেই সব বুদ্ধি দিয়েছে, যে হাউ টু ডেমোক্রেটিক সিস্টেমকে
আপনার বাদ দিয়ে কিভাবে কি করা যায় সেইগুলি নিয়েই তারা কথা বলছে। এই তো ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তা আমি আপনাদের সবারই মঙ্গল কামনা করি এবং আশা করি যে আগামীতে দেশে একটা আমরা ভালো নির্বাচন দেখতে পাবো। আমরা অবশ্যই একটা ভালো নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচনের প্রত্যাশায় আমরা থাকলাম। ভালো নির্বাচন কমিশন, জনগণ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। বিতর্কিত বিষয়ে কোর্টের দ্রুত রায় দরকার। এরকম অনেক কিছু মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ বিষয় আজকের আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনি উল্লেখ করেছেন। সুতরাং যাতে আগামীতে কোনো নির্বাচন কমিশন যাদেরকে নির্বাচিত করা হবে তাদের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসে, শ্রেণী পেশার মানুষগুলির সাথে বসে সেখানে এই জায়গায় আমরা একমত করি। আমরা একটা টেকসই উন্নয়নের কথা যদি বলি, তাহলে টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশে গণতন্ত্রকে সুরক্ষা দরকার, গণতন্ত্রের জন্য একটা ভালো নির্বাচন দরকার, ভালো নির্বাচনের জন্য একটা ভালো নির্বাচন কমিশন দরকার, ভালো প্রার্থী দরকার, ভোটারদের মনোজাগরণ দরকার। এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আগামী যে দরজার কাছে আমাদের যে ভোটটি কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সকলের অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ নির্বাচন হিসেবে আমরা দেখতে চাই। ধন্যবাদ জানাচ্ছি দুই দলকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি ডক্টর ATM শামসুল হুদাকে। আমরা ফলাফলে যাচ্ছি। আজকে যে প্রস্তাবিত বিষয় ছিল সেই বিষয়টি হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকাই বেশি। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। এবং আজকের এই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের এই সায় সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। যেহেতু না যুক্ত হয়েছে সে কারণে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়ে সেমিফাইনালে যাওয়ার জন্য। আরও বেশি অভিনন্দন জানাই নাজমুল ও তার দলকে, যারা বিজিএম ইউনিভার্সিটি থেকে এসছে। তাদের চমৎকার বক্তব্য, উপস্থাপনা, বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু আমাদেরকে মুগ্ধ করেছে। তাদেরকেও আমরা জোরে তালি দিয়ে অভিনন্দিত করতে চাই। দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ দেশে বিদেশে টেলিভিশনের পর্দায় আমাদের এই ছায়া সংসদ দেখলেন, মক পার্লামেন্ট দেখলেন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই সংসদ এখানেই শেষ করছি।